আজকে আমাদের ষষ্ঠ ক্লাস। আজকের বিষয় হচ্ছে কর নির্ধারণ ও অডিট। ধারা 180। ধারা 180-তে বলা হচ্ছে স্বনির্ধারণী অর্থাৎ স্বনির্ধারণী রিটার্ন, অর্থাৎ রিটার্ন দাখিলের যে অনেকগুলি পদ্ধতি আছে সেটার একটা হচ্ছে স্বনির্ধারণী রিটার্ন। উপধারা 1, কোনো ব্যক্তি কর্তৃক এই ধারার অধীন কোনো করবর্ষের জন্য স্বনির্ধারণী রিটার্ন দাখিল করলে এই আইনের অধীন তার আয়, কর ও অন্যান্য দায় নির্ধারণ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে। আচ্ছা, তাহলে স্বনির্ধারণী মানেটা কি? স্বনির্ধারণী মানে হচ্ছে আপনার যে বিভিন্ন খাতে আয় আছে সেই আয় আপনি নিজে নিজে সেগুলি সিদ্ধান্ত নেবেন কোন খাতে কি পরিমাণ আপনার আয় আছে, স্বনির্ধারণী। এবং আপনার কি কি দায় আছে আপনি সেটা নিজে সিদ্ধান্ত নিয়ে সেটা আইটি10B তে আপনি প্রদর্শন করবেন, এবং কি পরিমাণ ট্যাক্স আসে এর উপরে সেটা আপনি নিজেই ক্যালকুলেশন করবেন। ঠিক আছে? স্বনির্ধারণীর সুবিধাটা হচ্ছে এই, অর্থাৎ আপনার কৃষি খাতে ধরলাম আপনার কাগজে পত্রে আয় আছে 5 লাখ, আপনি চাইলে সেটাকে 4 লাখ এখানে ইনপুট দিতে পারেন। যদি মনে করেন না আমি একটু বেশি দেখাবো, আপনি চাইলে সেটা 6 লাখ ইনপুট দিতে পারেন কৃষি খাতে আয়। ঠিক আছে? আপনার যদি ব্যবসা বাণিজ্যের আয় থাকে, যদি 4 লাখ আয় থাকে, আপনি চাইলে যে না আমি একটু ক্যাপিটাল এমনিতেই বাড়িয়ে রাখবো ট্যাক্স দিয়ে, আপনি চাইলে এখানে 5 লাখ আয় দেখাতে পারেন। আপনি চাইলে সেটা 3.5 লাখ টাকা আয় দেখাতে পারেন, অর্থাৎ স্বনির্ধারণে, অর্থাৎ সেটা আপনি নিজেই নির্ধারণ করতে পারেন। ঠিক আছে? অর্থাৎ একজন করদাতা স্বনির্ধারণী রিটার্ন তিনি নিজেই দাখিল করবেন এবং নিজেই তার আয় ব্যয় কর স্বয়ংক্রিয়ভাবে নিজেই নির্ণয় করবেন। এটাই হচ্ছে স্বনির্ধারণ। এইটার সাথে কি শর্ত আছে? যদি উক্ত রিটার্ন দফা ক ধারা 169-এ উল্লেখিত সকল বিধান পরিপালন পূর্বক দাখিল করা হয়। হ্যাঁ, এবং ধারা 143 এবং ধারা 174-এ উল্লেখিত সকল বিধান পরিপালন পূর্বক কর পরিশোধ করা হয়। ঠিক আছে? তখন এটা স্বনির্ধারণী রিটার্ন হিসেবে বিবেচিত হবে। উপধারা 2, উপধারা 1-এ অধীন রিটার্ন দাখিল করবার পর যদি করদাতা কর্তৃক পরিলক্ষিত হয় যে তাহার রিটার্নকৃত দাখিলে প্রদর্শিত আয়ের কারণে বা দাবিকৃত কর অব্যাহতি বা ক্রেডিটের কারণে বা অন্য কোনো কারণে এই আইনের অধীন প্রদেয় কর সঠিকভাবে পরিগণিত হয় নাই, তবে বা সঠিক অঙ্কে পরিশোধিত হয় নাই, বা রিটার্নে কোনো তথ্য সঠিকভাবে প্রতিফলিত হয় না, তাহলে তিনি একটি লিখিত বিবৃতিতে কারণ উল্লেখ পূর্বক সংশোধিত রিটার্ন দাখিল করতে পারবেন। আচ্ছা, তার মানে স্বনির্ধারণীটা হচ্ছে আমরা যে নিজে নিজে রিটার্ন দাখিল করছি সেটা হচ্ছে স্বনির্ধারণী, তাই তো? এটা হচ্ছে স্বনির্ধারণী। আচ্ছা, আর কি বলা হচ্ছে? যদি আমি এটা উপলব্ধি করি যে যে না আমার রিটার্ন দাখিলে কিছু ত্রুটি আছে, আমি কোথাও ভুল করেছি বা কোথাও আমার কাজটা ঠিক হয়নি, তখন কি করতে পারবো? আমি আমি একটা লিখিত বিবৃতি দিয়ে আমি সেটা সংশোধনী করতে পারবো, সংশোধনী রিটার্ন দাখিল করতে পারবো, পুনরায় আবার সেটা দাখিল করতে পারবো। সেটাই হচ্ছে সংশোধনী রিটার্ন। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে? উপধারা উপধারা 3-এ উপধারা 2-এর অধীন নিম্ন বর্ণিত ক্ষেত্রসমূহে কোনো সংশোধিত রিটার্ন দাখিল করা যাইবে না। তার মানে কোন ক্ষেত্রে সংশোধিত রিটার্ন দাখিল করা যাবে এটা কিন্তু একটা প্রশ্ন। যদি এটা পরিলক্ষিত হয় যে প্রদর্শিত আয়ের কারণে বা দাবিকৃত কর বা ক্রেডিটের কর অব্যাহতি বা ক্রেডিটের কারণে বা অন্য কোনো কারণে যদি এটা মনে হয় যে কোথাও ভুল ত্রুটি আছে, তবে সংশোধনী রিটার্ন দাখিল করা যাবে। আর কখন দাখিল করা যাবে না? দফা ক উপধারা 1-এর অধীন রিটার্ন দাখিল করবার সময় হইতে 180 দিন যদি পার হয়ে যায়। খ সংশোধিত রিটার্ন প্রথমবার দাখিলের পর বা একবার আপনি দাখিল করে ফেলেছেন, আবার মূল রিটার্নটি ধারা 182-এর অধীনে অডিটের জন্য যদি নির্বাচন হয়ে যায়, তখন আপনি আর সংশোধনী রিটার্ন দাখিল করতে পারবেন না। তার মানে এই 180 ধারার অধীনে কতগুলি বিষয় পেলাম আমরা? স্বনির্ধারণী রিটার্ন দাখিলের প্রক্রিয়াটা জানলাম, তারপরে এখানে জানলাম কি যে আমি যদি ভুল করি, অর্থাৎ নিজে নিজে রিটার্ন সাবমিট করতে গিয়ে আমি যদি ভুল করি তাহলে সেটা
সেটার সেটার তাহলে প্রক্রিয়াটা কি হবে? হ্যাঁ, নিজের নিজের রিটার্ন দাখিল করে সেটার প্রক্রিয়াটা কি হবে সেটা আমরা জানলাম। তারপরে আমরা আর কি জানলাম? আরেকটা বিষয় জানলাম যে কখন সেই সংশোধিত রিটার্ন দাখিল করা যাবে না। ঠিক আছে, এবং এখানে প্রশ্ন হচ্ছে এই যে কতদিনের মধ্যে আমাকে সংশোধিত রিটার্ন দাখিল করা যাবে। এটা কিন্তু অবজেক্টিভ কোয়েশ্চেন। 180 দিনের মধ্যে আমাকে সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে। কখন দাখিল করা যাবে না? 180 দিন যদি পার হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু অবজেক্টিভ কোয়েশ্চেন। তারপর আচ্ছা, উপধারা 4, উপধারা 1-এর অধীন দাখিলকৃত রিটার্নের ক্ষেত্রে নতুন কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার ব্যবসায়ের প্রারম্ভিক মূলধনের উৎস সম্পর্কে কোনো প্রশ্ন উত্থাপন করা হবে না যদি করদাতা, অর্থাৎ আপনি যে মূলধন নেবেন, আপনি একটা ফাইল তৈরি করছেন, আপনি প্রথম ফাইলে আপনি এটাকে হোয়াইট মানি বলা হয়। প্রথম ফাইলে আপনি হোয়াইট মানি করতে চাচ্ছেন 50 লক্ষ টাকা, বা প্রথম ফাইলে আপনি মূলধন নিতে চাচ্ছেন কত? 50 লক্ষ টাকা মূলধন নিতে চাচ্ছেন। প্রথম ফাইলে আপনি 40 লক্ষ টাকা মূলধন নিতে চাচ্ছেন। তার মানে এই যে প্রথম ফাইলে এত টাকা মূলধন নিচ্ছেন, সেই মূলধন আপনি কিভাবে পেলেন? এটার প্রশ্ন তারা করতে পারবে। তখনই কেবল করবে না যদি এটা নিম্নলিখিত বিষয়গুলি বাস্তবায়ন থাকে। এইরূপ খাত হইতে আয় প্রদর্শন করেন যা কর অব্যাহতি প্রাপ্ত নয় বা প্রদর্শিত আয় করমুক্ত সীমা অতিক্রম করে। অব্যাহতি প্রাপ্ত আয় থাকলে কি হবে? তাহলে প্রশ্ন করবে, আর যদি না থাকে তাহলে করবে না। ঠিক আছে, আরেকটা কি বলা হচ্ছে? প্রদর্শিত আয় করমুক্ত সীমা অতিক্রম করে, তখন সেটা প্রশ্ন উত্থাপন করা হইবে না যদি এটা থাকে। তারপরে আসেন প্রারম্ভিক মূলধন। আপনি 50 লক্ষ টাকা ক্যাপিটাল নিলেন। 50 লক্ষ টাকা ক্যাপিটাল নেওয়ার পরে আপনি আয় কত দেখাবেন? আপনি ট্যাক্স ফাঁকি দিচ্ছেন, তাহলে কি হবে? প্রশ্ন উত্থাপন করবে। আর যদি 50 লক্ষ টাকা ক্যাপিটাল নেওয়ার পরে কত আপনাকে আয় দেখাতে হবে? কত? 20%। প্রারম্ভিক মূলধনের 20% যদি আপনি আয় প্রদর্শন করেন, অর্থাৎ 10 লক্ষ টাকা, এবং আয় প্রদর্শন করলে এটার উপরে ট্যাক্স আসবে, তখন কি করবে না? আপনাকে ট্যাক্স দিতে, মানে আপনাকে আপনার এই মূলধন নিয়ে রাজস্ব কর্তৃপক্ষ কোনো প্রশ্ন উত্থাপন করবে না। তার মানে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রারম্ভিক মূলধনের কত শতাংশ? 20%। প্রারম্ভিক মূলধনের 20% যদি আপনি আয় নেন, তখন এই বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা হবে না। ঠিক আছে, আচ্ছা। রিটার্ন দাখিল করবার সময় বা তৎপূর্বে নিয়মিত কর হারে পরিগণিত কর ও অন্যান্য প্রযোজ্য অঙ্ক পরিশোধ করেন। এটা তো কমন কথা, আপনি স্বনির্ধারণে রিটার্ন দিবেন, তার মানে তো আপনাকে কি, আপনি নিজে এটা কর পরিগণনা করবেন, পরিগণিত কর কর যেটা আসবে সেটা আপনি পরিশোধ করবেন। প্রদর্শিত ব্যবসায়ের অস্তিত্ব সম্পর্কিত প্রমাণাদি দাখিল করেন। আপনি ব্যবসা প্রদর্শন করছেন, বলছেন যে মানে ব্যবসার আয় নিচ্ছেন, কিন্তু কি করছেন না? আপনি সেটার কোনো ট্রেড লাইসেন্স দিচ্ছেন না। যদি ট্রেড লাইসেন্স দিয়ে থাকেন তাহলে কোনো কথা হবে না। যদি ট্রেড লাইসেন্স না দেন, তখন তারা প্রশ্ন উত্থাপন করতে পারবে। সংশ্লিষ্ট কর বর্ষে সংশ্লিষ্ট কর দিবসের মধ্যে দাখিল করেন। অর্থাৎ আপনাকে রিটার্ন দাখিলের যে নির্দিষ্ট সময় আছে, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে কর দাখিল বা রিটার্ন দাখিল করতে হবে। যদি না করেন তখন কিন্তু আবার এই সুবিধা আপনি ভোগ করতে পারবেন না। ঠিক আছে, এই সুবিধা ভোগ করতে পারবেন না যদি রিটার্ন দাখিলের যে নির্দিষ্ট তারিখ 80 ক অনুযায়ী সেটা আপনি মেনে না করেন। আচ্ছা, আর কি বলা হচ্ছে? লিখিতভাবে উল্লেখ করেন যে রিটার্নটি বকেয়া রিটার্ন নয়, তবেই কেবল আপনি এই সুবিধা ভোগ করতে পারবেন। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এখানে এই বিষয়গুলি খুবই ইম্পর্টেন্ট। এই যে 180 দিন, মূল রিটার্নটি 182 ধারার অধীনে অডিট নির্বাচিত হইতে পারে, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট এখানে। ঠিক আছে, তারপরে এখানে কি বললাম? 20%। কতটুকু আয় দেখাবে? 20%, খুবই ইম্পর্টেন্ট। তারপরে কি, এই যে এই 3টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা,
গেল এটা। তারপরে অডিট। অডিট মানে কি একটু বলেন তো দেখি, আপনাদের কাছ থেকে শুনতে চাই, অডিট মানে কি? স্যার কোনো একটা ফাইল জমা দিল, ওই ফাইলে কোনো ধরনের সমস্যা পাওয়ার পরে যদি বলেন। ফাইলটা গ্রহণ না করে ওই যে কাজটা, তখন ওইটাই অডিট। মানে অডিটে ফেলে দিল মানে ফাইলের কাজগুলো গ্রহণ করলো না, নতুন করে আবার সংশোধন করতে হবে, এরকম কিছু। হ্যাঁ, অডিট মানে হচ্ছে, অর্থাৎ সেটা আবার কি করবে, পুনরায় বিবেচনা করবে। তার কোথাও হয়তো যুগ বিয়োগে ভুল আছে, অথবা তার কোনো ডকুমেন্ট সেখানে অ্যাটাচ নাই, অথবা তিনি যে কর আসে সেটা তিনি কম দিয়েছেন, এই ধরনের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি যদি থাকে, তখন সেই ফাইলটা অডিটের জন্য নির্বাচন হইতে পারে, অথবা ফাইলটা আবার পুনরায় পরীক্ষা নিরীক্ষা করা, নিরীক্ষা করা। অডিট মানে হচ্ছে তো নিরীক্ষা, ঠিক আছে? সেই ফাইলটাকে আবার নিরীক্ষা করা, অর্থাৎ অডিটের জন্য নির্বাচন করা। অডিট মানে হচ্ছে নিরীক্ষা। সেটা কত ধারার অধীনে হবে? 182 ধারার অধীনে হবে। অর্থাৎ এই যে আমরা স্বনির্ধারণী, এই যে নিজেরা নিজেরা জমা দিচ্ছি ইনকাম ট্যাক্সের ফাইল, সেই ফাইলগুলি কি হবে, আবার নিরীক্ষা হবে। এখন কিভাবে নিরীক্ষা হচ্ছে, কমেন্ট কিভাবে করে বলেন তো? ইদানিং যে নিরীক্ষাগুলি হচ্ছে সেটা কিভাবে হচ্ছে? দৈব চয়নের ভিত্তিতে, অর্থাৎ অটোমেটিকলি তারা বাছাই করে, যে এবার বলা হচ্ছে যে প্রায় 60,000 ফাইল অডিটে যাবে, ঠিক আছে? এখন অডিট সম্পর্কে কি বলা আছে চলেন একটু দেখি। বোর্ড বা বোর্ডের অনুমোদন ক্রমে অধীনস্থ কোনো কর্তৃপক্ষ, মানে বোর্ডের অনুমোদন লাগবে, বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে ধারা 180 এর অধীন দাখিলকৃত রিটার্ন বা সংশোধিত রিটার্ন হইতে অডিটের জন্য রিটার্ন নির্বাচন করতে পারবে, এবং অডিট করবার উদ্দেশ্যে অডিট ঝুঁকির কারণ, অডিট পরিচালনা এবং অডিট নিষ্পত্তির প্রক্রিয়া উল্লেখপূর্বক অডিট নির্দেশনা প্রণয়ন করবে। তার মানে কি হচ্ছে, সংশ্লিষ্ট অফিসার বা আয়কর কর্তৃপক্ষ চাইলেই কি ফাইল অডিট ফেলতে পারবে? বলেন, প্রশ্ন রাখলাম, আপনারা একটু সাড়া দিবেন। না স্যার, সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া অডিটে ফেলতে পারবে না। অফিসার চাইলেই পারবে না, সেটা কি লাগবে, বোর্ডের কি লাগবে? নির্দেশ অনুমোদন লাগবে, লাগবে। অনুমোদন। বোর্ডের অনুমোদন লাগবে, সে চাইলেই কাউকে অডিটে ফেলতে পারবে না, বোর্ডের অনুমোদন লাগবে। আর কি বিষয় আছে, কেন ফাইলটা অডিটের জন্য নির্বাচিত হলো সেটার কারণ থাকবে, সেটার কারণ বিবেচনা করবে, এবং সেটা কিভাবে পরিচালিত হবে, এটা নিষ্পত্তির প্রক্রিয়া কি, অর্থাৎ আপনার ব্যাংক স্টেটমেন্ট জমা দেননি, সেটা ওইখানে লেখা থাকবে। তাহলে কি বলবে, যে আপনি এত তারিখের মধ্যে আপনার ব্যাংক স্টেটমেন্ট জমা দিন, তাই তো? এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, এবং সেটা কিভাবে নিষ্পত্তি হবে সেটা এখানে বলা থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে অডিট প্রক্রিয়া। তারপর বোর্ড বা বোর্ডের অনুমোদন ক্রমে অধীনস্থ কোনো কর্তৃপক্ষ উপধারা 1 এ উল্লেখিত অডিট নির্দেশনা অনুযায়ী অডিটের জন্য রিটার্ন বা সংশোধিত রিটার্ন বিবেচনা করতে পারবেন। কারা পারবেন? বোর্ডের অধীনস্থ কোনো আয়কর কর্তৃপক্ষ কর্তৃক, তাই না? অনুমোদিত রিটার্ন বা সংশোধিত রিটার্ন এর তালিকা প্রাপ্তির পর সংশ্লিষ্ট করদাতাকে অডিটের কারণ সমূহ উল্লেখপূর্বক তাকে চিঠি দিয়ে অভিহিত করবেন। ব্যাখ্যা ও প্রমাণাদি সহ সংশোধিত রিটার্ন দাখিল করবার নির্দেশ প্রদান করবেন, ঠিক আছে? এই যে অডিট প্রক্রিয়া, এই যে এটা কিন্তু ভালো করে রপ্ত করবেন। অডিট, উপকর কমিশনার কর দায় সম্পূর্ণরূপে পরিশোধ করা হয়েছে সন্তুষ্ট হলে অডিট নিষ্পত্তি হয়েছে বলে করদাতার নিকট একটি পত্র প্রেরণ করবেন। নোটিশ পরিপালনে ব্যর্থতায় উপকর কমিশনার 183 বা 184 এর অধীন কর নির্ধারণ করতে পারবে। 184 কি আছে, 183 হচ্ছে উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণ, অর্থাৎ মানে অর্থাৎ সংশ্লিষ্ট করদাতা যদি উপকর কমিশনার মহোদয়কে কাগজপত্র দিয়ে সাপোর্ট না করেন, তখন তিনি তার ইচ্ছে মতো একতরফা এটার মামলা নিষ্পত্তি করতে পারবেন, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণ। তারপরে 184-তে বলা হচ্ছে সর্বোত্তম বিচার ভিত্তিক কর নির্ধারণ, অর্থাৎ এটা উপকর কমিশনার, আপনি যদি তাকে সাড়া না দেন, চিঠির জবাব না দেন, আপনি যদি শুনানিতে অংশগ্রহণ না করেন, তখন তার ইচ্ছা মতো, সেটা তার ইচ্ছা মতো মানে কি, অর্থাৎ
কাগজ প্রক্রিয়াকে কাগজকে অনুসরণ করে তিনি সেই কর নির্ধারণ করবেন। আচ্ছা, এখানে প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট, আমি যেগুলো আলোচনা করছি, ঠিক আছে। আরেকটা এখানে ইম্পর্টেন্ট বিষয় আছে, যেই কর বর্ষে কোনো রিটার্ন দাখিল করা হয়েছে সেই কর বর্ষ সমাপ্ত হবার অনধিক 2 কর বর্ষের মধ্যে উক্ত রিটার্ন উপধারা 1 এর অধীন অডিটের নিমিত্ত নির্বাচন করা যাবে না। অর্থাৎ আপনি রিটার্ন সাবমিট করেছেন, এই যে বছর সাবমিট করেছেন তারপরে আরো 2 কর বর্ষ যদি চলে যায়, পার হয়ে যায়, তখন সেটা আর অডিটের জন্য আসবে না, ঠিক আছে। অডিটের জন্য আসবে না। তাহলে সেই ফাইলটা যদি ট্যাক্স ফাঁকি দিয়ে থাকে তাহলে তাকে কিভাবে তাকে ট্রেস করবে? তখন সেটা পুনর্মোচন হয়, এটা হচ্ছে আরেকটা ধারায়, ঠিক আছে। তখন সেটাকে বলা হয় পুনর্মোচন, 212 ধারায়, ঠিক আছে। আমি একটু দেখে নেই। হ্যাঁ, 212 ধারায়, ঠিক আছে, রাজস্ব ফাঁকি পুনরুদ্ধার 212 ধারায় সেটা আবার উন্মোচন হয়। অর্থাৎ কোনোভাবেই আসলে ট্যাক্স ফাঁকি দেওয়ার সুযোগ নেই যদি রাজস্ব কর্তৃপক্ষ মনে করে যে তিনি ফাঁকি দিয়েছেন, এবং তাকে যদি অডিটের আওতায় বা ফাইল পুনর্মোচনের আওতায় নিয়ে আসা হয়, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণ, ঠিক আছে। এটা রিটার্নের ভিত্তিতেও বলতে পারি, বা মূল বিষয় হচ্ছে উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। মানে কর নির্ধারণের প্রক্রিয়া ওই দিন পড়েছিলাম, এই যে স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল, সাধারণ পদ্ধতিতে রিটার্ন দাখিল, সংশোধিত রিটার্ন দাখিল, বিভিন্ন পদ্ধতি উপকর কমিশনার কর্তৃক রিটার্ন দাখিল, সরি, কর নির্ধারণ। কি বলা হচ্ছে চলেন দেখি। স্যার, অনলাইনে রিটার্ন কয়বার সংশোধন করা যায়? হ্যাঁ, হ্যাঁ, বলেন। অনলাইনে রিটার্ন সাবমিট করার পর? হ্যাঁ, সংশোধন করা যায়, জি, রিটার্ন সাবমিট স্যার, করার পর না, এটা কয়বার করা যায় স্যার? একবার একবার, সংশোধন করলেও একবার, মনে হলো only যে না, একবার, ভুল একবার। আছে, আবার কি করা যাবে? না, না, আর করা যাবে না। এটা একবারই তো স্যার? বললাম, আর করা যাবে না, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর করা যাবে না। এবং সেটা 180 দিনের মধ্যে মুখস্থ করে ফেলেন, 180 দিনের মধ্যে। জি স্যার, সমস্যা মতো। আচ্ছা, এখন উপকর কমিশনার কিভাবে কর নির্ধারণ করবে, বা উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণ, এটাই ধরেন আপনি 2 নম্বরের প্রশ্ন পেতে পারেন। উপধারা 1, কোনো করদাতা কোনো ব্যক্তি কর্তৃক দাখিলকৃত কর রিটার্ন বা সংশোধিত রিটার্ন ধারা 175 এর অধীন সাধারণ রিটার্ন হিসেবে গণ্য হইলে, এটাকে সাধারণ মানে কিন্তু সাধারণ না, মানে ইজি না। সাধারণ মানে হচ্ছে অ্যাসেসমেন্ট হবে, সাধারণ মানে হচ্ছে আপনাকে ইন্সপেকশন করা হবে, সাধারণ মানে হচ্ছে আপনাকে আপনার সাথে ওই আপনার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তার তথ্য বিনিময় হয়ে যাচাই বাছাই করা হবে, সেটা হচ্ছে সাধারণ রিটার্ন, ঠিক আছে। সাধারণ মানে ইজি রিটার্ন না, সাধারণ মানে হচ্ছে আপনি তখন অ্যাসেসমেন্টের আওতায় চলে আসবেন, পর্যবেক্ষণের আওতায় চলে আসবেন, নিরীক্ষার আওতায় চলে আসবেন, ইন্সপেকশনের আওতায় চলে আসবেন, সেটা হচ্ছে সাধারণ রিটার্ন। আর স্বনির্ধারণী পদ্ধতিতে আপনি যখন জমা দেন তখন কি এরকম কোনো ইন্সপেকশন হয়, সুযোগ আছে? বলেন আমাকে, আমার সাথে বলেন। আপনি যখন নিজের রিটার্ন নিজে জমা দিচ্ছেন তখন কি ইন্সপেকশন হওয়ার সুযোগ থাকে, বা উপকর কমিশনার মহোদয়ের আপনাকে কোথাও আটকে দেওয়ার কোনো সুযোগ থাকে? আপনি যদি ভুল করেন তাহলে ভুলটাই তারা কি হচ্ছে, জমা নিচ্ছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনি ধরেন এই যে অনলাইনে দিচ্ছেন, আপনি যদি ভুল দেন, ধরলাম আপনার স্যালারি, বেসিক স্যালারি 30,000, আপনি যদি এখানে 20,000 লেখেন, তাহলে কি সে কি নিচ্ছে না সফটওয়্যার? নিচ্ছে স্যার। জি স্যার, নিচ্ছে। তার নিচ্ছে। মানে এটা হচ্ছে স্বনির্ধারণ, আপনি যেভাবে দিবেন তিনি সেটা গ্রহণ করছেন, অর্থাৎ রাষ্ট্র সেটা গ্রহণ করছেন। কিন্তু সাধারণ রিটার্ন হচ্ছে যে না, তখন আপনার সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করা হবে, আপনাকে কল করা হবে, আপনার এগুলি প্রয়োজনে আপনাকে যদি আপনাকে কোনো রূপ সন্দেহের কারণ থাকে আপনার প্রতি, তখন আপনাকে ইন্সপেকশন করা হবে, ইন্সপেক্টর পাঠিয়ে আপনার
তথ্য সংগ্রহ করা হবে, প্রয়োজনে ব্যাংকে তল্লাশি দেওয়া হবে। এটা হচ্ছে সাধারণ রিটার্ন, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্বনির্ধারণী হচ্ছে খুবই ইজি না, আমি যেভাবে দিই, আমি ভুল করি তখনও নিচ্ছে। আমার 10,000 টাকার ট্যাক্স আসলো, আমি যদি 1 টাকা ট্যাক্স না দিই তবুও নিচ্ছে। আচ্ছা, আর কি বলা হচ্ছে, কোনো ব্যক্তি এই আইনের অধীন আয়কর পরিশোধের যোগ্য হইলে, এই তো কথাটা, হ্যাঁ, কোনো ব্যক্তি এই আইনের অধীন কোনো বিধান অনুযায়ী আয়কর পরিশোধের যোগ্য হইলে। আচ্ছা, উপকর কমিশনার এই ধারার অধীন সংশ্লিষ্ট রিটার্নের বা দলিলাদির ভিত্তিতে কর বা অন্য কোনো অঙ্ক নির্ধারণ করিতে পারবেন। এই হচ্ছে 2টা লাইন মাত্র, ঠিক আছে, এতটুকু করবেন। এখানে আরেকটা বিষয় আছে, এখানে তো বিভিন্ন এই যে শুনানি, আমি যে আলাপ করলাম, এই কথাগুলি এখানে বলা। এখানে আরেকটা বিষয় আছে, এটি একটু ইম্পর্টেন্ট, এখানে একটা ফ্যাক্টর আছে, এটি একটু আমি ফোকাস করছি। উপকর কমিশনার শুনানি অন্তে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ বিবেচনা ক্রমে লিখিতভাবে বা নির্দিষ্ট ইলেকট্রনিক পদ্ধতিতে কর নির্ধারণী আদেশ প্রদান করিবেন। মানে আদেশ অর্থাৎ অ্যাসেসমেন্ট করার পরে আপনাকে একটা আদেশ দিবে, উক্ত আদেশ প্রদানের 30 দিনের মধ্যে উক্ত আদেশ করদাতাকে অবহিত করবেন। অর্থাৎ এই যে আদেশ তৈরি করলেন, সেটা কত দিনের মধ্যে করদাতাকে অবহিত করতে হবে? 30 দিনের 30 মধ্যে। দিন। এটা হচ্ছে ওই যে শর্ট কোয়েশনের জন্য আমি এখানে থামলাম, ঠিক আছে, শর্ট কোয়েশনের জন্য এখানে থামলাম। অর্থাৎ উপকার কমিশনার মহোদয় যদি কোনো আদেশ তৈরি করেন, তখন সেটা 30 দিনের মধ্যে সেটা করদাতাকে অবহিত করতে হবে, নাহলে তিনি জানবেন কি করে। আচ্ছা, তারপরে আসি, এগুলি কিন্তু পদ্ধতি, কর নির্ধারণের বিভিন্ন পদ্ধতি, আমি যেগুলো নিয়ে কথা বলছি, কর নির্ধারণের বিভিন্ন পদ্ধতি, এগুলি থেকে আপনি 2 নম্বর 3 নম্বর পেতে পারেন। মানে এটা শর্ট কোয়েশ্চেন থাকে না, এগুলি থাকে হচ্ছে টিকা আকারে, বা 2 নম্বর এরকম থাকতে পারে। আচ্ছা, তারপর সর্বোত্তম বিচার ভিত্তিক কর নির্ধারণ। সর্বোত্তম ধারা 184, এই ধারায় কি বলা হচ্ছে? উপধারা 1, এই ধারার অন্যান্য বিধান সাপেক্ষে উপকর কমিশনার নিম্ন বর্ণিত ক্ষেত্রে করদাতা সর্বোত্তম বিচার ভিত্তিক কর নির্ধারণ করতে পারবেন। আপনি যদি প্রিভিয়াস প্রশ্নগুলি পর্যালোচনা করেন, আমি তো করেছি একবার, এগুলি কিন্তু পাবেন, প্রিভিয়াস প্রশ্ন এগুলি আছে, বারবার এগুলি আসে। উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণ, সর্বোত্তম বিচার ভিত্তিক কর নির্ধারণ, এগুলি কিন্তু আসে, হ্যাঁ, এগুলো অবহেলা করবেন না। আর এগুলি ধারা সহ শিখবেন। কতগুলি আছে ধারা সহ লাগে না, কতগুলি বিষয় আছে ধারা সহ লাগবে, নাম্বার ভালো পাবেন। দফা ক, যেই ক্ষেত্রে কোনো ব্যক্তি ধারা 172-এর অধীন প্রদত্ত নোটিশ পরিপালনে ব্যর্থ হয়েছে এবং ধারা 75-এর অধীন কোনো রিটার্ন বা সংশোধিত রিটার্ন দাখিল করেন নাই, তাহলে এই ক্ষেত্রে কি করবে? সর্বোত্তম বিচার ভিত্তিক কর নির্ধারণ হবে। যেই ক্ষেত্রে কোনো ব্যক্তি ধারা 172, তার মানে 172-এ কি আছে সেটা আপনাকে জানতে হবে, ঠিক আছে। তারপরে 175, 183 এর উপধারা 3 ও 5-এর ধারা 193 বা 212 এর অধীন প্রদত্ত নোটিশ পরিপালনে ব্যর্থ হয়েছে, সেই ক্ষেত্রে সর্বোত্তম বিচার ভিত্তিক কর নির্ধারণ হবে। তার মানে এই বিষয়গুলো আপনাদের মুখস্থ করতে হবে, ধারার ফ্যাক্টরগুলি, এবং এটা মনে থাকবে কিভাবে বলি, আমি একটু আপনাকে হেল্প করি। 172-এ কি আছে, মানে 172 তো এভাবে তো আর বিষয়টা কি মনে থাকবে না, আমি একটু হেল্প করছি আপনাদের। 172 আছে হচ্ছে এই ধারায় কি আছে, আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ। রিটার্ন দাখিলের জন্য নোটিশ, এটা হচ্ছে 172 ধারায় এটা আছে। রিটার্ন দাখিলের জন্য নোটিশ 175 ধারায় কি আছে দেখে,
সাধারণ রিটার্ন ও সংশোধিত রিটার্ন সংক্রান্ত বিধানাবলী। এই যে সাধারণ রিটার্ন ও সংশোধিত রিটার্ন সংক্রান্ত বিধানাবলী, মানে এই ধারার বিষয়টা কি, এটা আমি একটু নিয়ে আসলাম, তাতে আপনাদের বুঝতে সহজ হবে। এটা হচ্ছে মানে এই ধারার বিষয়বস্তু আর কি। হ্যাঁ, এটা হচ্ছে 175 ধারার বিষয়বস্তু, এটা হচ্ছে 172 ধারার বিষয়বস্তু। মানে আমি একটু এটা দিয়ে দিলাম, তাহলে পড়তে সহজ হবে, মানে কোন বিষয়টা নিয়ে কথা বলছে। হ্যাঁ, তাহলে 172, 175 আমরা জানলাম। 183 কি আছে, একটু আগে কিন্তু বললাম 183। 183 কি আছে, উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণ। তাহলে এখানে দিয়ে দিলাম উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণ। এই যে পড়তে সহজের জন্য দিয়ে দিলাম। তারপর 193 কি আছে, বাংলাদেশ ত্যাগকারী স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে কর নির্ধারণ। তার মানে এটা আমাদের হয়ে গেল। তার মানে কোন ধারায় কি আছে আমরা এখন এখানে অবগত আছি, ঠিক আছে। আর 212 ধারায় কি আছে, 212 মানে কর পুনরুদ্ধার আর কি, কর ফাঁকি পুনরুদ্ধার। আমি এরপরে আমি স্পেসিফিক লিখে দিচ্ছি, কর ও অন্যান্য অঙ্ক পরিশোধ এড়িয়ে যাওয়া। এই যে তাহলে এটা আমাদের একদম স্পেসিফিক হয়ে গেল, মানে শুধু 212 ধরেন আমি বললাম, কিন্তু আমি জানি না 212-এর মধ্যে কি আছে। হ্যাঁ, তাহলে এখন আমাদের পড়তে সহজ হবে। কিন্তু কেন দিলাম এভাবে, কারণ এটা ইম্পর্টেন্ট, এগুলো হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ইনস্ট্যান্ট চোখে আসে। হ্যাঁ, ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট হ্যাঁ, ইনস্ট্যান্ট আসছে বিষয়টা। হ্যাঁ, কারণ ওই বইয়ে কিন্তু এভাবে নাই। হ্যাঁ, বইয়ে নাই, আমি স্কিপ করতে পারতাম, মানে আলোচনাটাও স্কিপ করতে পারতাম, কিন্তু আমি দিয়ে দিলাম। হ্যাঁ, আপনাদের জন্য সহজ হবে। মানে বইয়ে এভাবে না, জাস্ট আপনাদের পড়ার সুবিধার্থে আমি এটা অ্যাড করলাম, যেন আপনাদের মনে থাকে। আচ্ছা, এটা হয়ে গেল। তারপরে আছে হচ্ছে সাময়িক কর নির্ধারণ। সাময়িক কর নির্ধারণ ধারা 185, সাময়িক কর নির্ধারণ। উপধারা 1
উপকর কমিশনার কোনো আয় বর্ষে করদাতার মোট আয়ের উপর সাময়িক কর নির্ধারণ করতে পারবে। উপধারা 2 সাময়িক কর নির্ধারণ নিম্নবর্ণিত সময়ে করা হবে, যথা যে ক্ষেত্রে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ সংশ্লিষ্ট করবর্ষ অতিক্রম হবার পর রিটার্ন দাখিল করা হয়েছে। অর্থাৎ রিটার্ন দাখিলের একটি নির্দিষ্ট তারিখ ছিল, আগে ছিল কর দিবস, এখন কি হয়ে গেছে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ। এটা মনে রাখবেন কিন্তু, হ্যাঁ, এটা অতিক্রান্ত হবার পর যদি রিটার্ন দাখিল করে তাহলে সাময়িক কর নির্ধারণ করা যাবে, যে ক্ষেত্রে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ হওয়ার পূর্বে সংশ্লিষ্ট করবর্ষে রিটার্ন জমা করা হয়নি। এই ক্ষেত্রে উপকর কমিশনার চাইলে, আচ্ছা এই যে কর কারা নির্ধারণ করবে, এই করগুলি উপকর কমিশনার মহোদয় নির্ধারণ করবে। ঠিক আছে, সাময়িক কর নির্ধারণ, তাহলে আপনাকে এখানে ফোকাস করতে হবে। আপনি ধরেন উপধারা 1, 2 কিছুই লিখলেন না, সাময়িক কর নির্ধারণ ধারা 185টা যদি লিখতে পারেন ভালো হয়। আর এই কথাটা তো অবশ্যই লিখতে হবে, যদি না লিখেন নাম্বার 1ও নাম্বার পাবেন না। যে ক্ষেত্রে রিটার্ন দাখিলের নির্দিষ্ট তারিখ সংশ্লিষ্ট করবর্ষ অতিক্রান্ত হবার পর রিটার্ন দাখিল করা হয়েছে, একটা লাইনও যদি লিখেন, তারপরে যদি একটু আগে পরে কিছু যোগ করে দেন, অন্য জায়গা থেকেও এনেও যোগ করে দেন, তবু নাম্বার পাবেন। ধারাটা উল্লেখ রাখতে পারেন। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে সাময়িক কর নির্ধারণ। আর কি আছে এখানে বিশেষ, ধরেন এখানে অনেক কিছু আছে, আমার অনেক কিছু দরকার নেই, আমার তো 2 নাম্বার, সর্বোচ্চ 3 নাম্বার থাকবে এগুলিতে, 3 নাম্বার থাকেই না, 2 কি 2.5 থাকে। সাময়িক কর নির্ধারণ নিম্নবর্ণিত বিষয়ের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে, যথা দফা ক উপধারা 2 এর দফা ক উল্লেখিত ক্ষেত্রে রিটার্নের ভিত্তিতে এবং হিসাব ও দলিল আদি যদি থাকে তৎসহ। আচ্ছা এখানে একটা কমন ফ্যাক্টর হচ্ছে, যে কোনো করই ধরেন, সাময়িক কর ধরেন, উপকর কমিশনার কর্তৃক কর নির্ধারণ বলেন, সর্বোত্তম বিচার ভিত্তিক কর নির্ধারণ বলেন, সেগুলি আসলে কিসের ভিত্তিতে করটা নির্ধারণ করবে, তা তিনি যে রিটার্ন জমা দিচ্ছেন রিটার্নের ভিত্তিতে, প্রথম কথাটা হচ্ছে রিটার্নের ভিত্তিতে, রিটার্নের সাথে তিনি কি দেন, দলিলাতি, ব্যাংক স্টেটমেন্ট দিতে পারেন, ট্রেড লাইসেন্স দিতে পারেন, বিভিন্ন তার ফাইন্যান্সিয়াল পরিসম্পদের হিসাব দিতে পারেন, অ্যাকাউন্টস দিতে পারেন, এই যে হিসাব দলিলাদি, তার জমির দলিল দিতে পারেন, তার পার্টনারশিপের দলিল দিতে পারেন, এইগুলির উপর ভিত্তি করে কিন্তু তার কর নির্ধারণ হবে। তার মানে এটা কিন্তু কমন, যে পদ্ধতিতেই কর নির্ধারণ হোক না কেন এগুলি কিন্তু একটা কমন বিষয়। ঠিক আছে, তার মানে এটা আপনি যদি মাইন্ড সেট আপে রাখতে পারেন, আপনি কিন্তু এই লাইনটা লিখতে পারবেন। আর কি বলা হচ্ছে, কোন সহজলভ্য তথ্য বা উপাদান এবং উপকর কমিশনের সর্বোত্তম বিচারের ভিত্তিতে, হ্যাঁ, তিনি ওই কাগজপত্র ধরে বিচার করবেন, রিটার্নটাকে ধরে বিচার করবেন, তিনি তো আর হাওয়ার উপরে বিচার করতে পারবেন না, এই বিষয়গুলিকে ধরে তিনি বিচার করবেন। আচ্ছা আমার এগুলি এতগুলি দরকার নাই, আমার 2 থেকে 3 এর জন্য আমার এত এত বিষয় দরকার নেই। ঠিক আছে, ফার্ম বা ব্যক্তি সঙ্গীর কর নির্ধারণ সেটা কিভাবে হবে, ফার্ম মানে কি বলেন তো দেখি, এখানে ফার্ম বলতে কি বোঝাচ্ছে একটু শুনতে চাই আপনাদের কাছে। ফার্ম বা ব্যক্তি সংঘ বলতে কি বোঝায় বলেন, কেউ বলেন। পার্টনারশিপ ব্যবসা। হ্যাঁ পার্টনারশিপ, হ্যাঁ বলবেন, একটু কথা না বললে তো হয় না। হ্যাঁ ফার্ম মানে কিন্তু এখানে গরুর ফার্ম বা হাঁস মুরগির খামার বা অন্য কোনো ফার্ম সেটা না, ফার্ম মানে হচ্ছে এখানে পার্টনারশিপ ফার্ম বা অংশীদারি কারবার, ব্যক্তি সংঘ মানে হচ্ছে যে কোনো ধরনের সমিতি। ঠিক আছে, ফার্ম মানে হচ্ছে অংশীদারি কারবার, এভাবে বিবেচনা করবেন। হ্যাঁ আচ্ছা এটার কর কিভাবে নির্ধারণ হবে, কোনো ফার্ম বা ব্যক্তি সঙ্গীর কর নির্ধারণের ক্ষেত্রে প্রথমে ফার্মের বা ব্যক্তি সঙ্গীর মোট আয় নির্ধারণ করতে হবে এবং অতঃপর মোট আয়ের ভিত্তিতে কর দায় নিরূপণ করতে হবে, খুবই সহজ। পরবর্তীতে কর পরবর্তী আয় অংশীদার বা সদস্যদের মধ্যে আনুপাতিক হারে বন্টন করতে হবে। অনুপাতটা কি হবে, অর্থাৎ যে যেমন মানে যার যতটুকু অংশ সে অনুযায়ী তারা আয় বন্টন করবেন, তাই তো। আচ্ছা এটা দরকার নাই, ফার্ম পর্যন্ত থাকলাম। এইটা অনেক সময় আসে বন্ধ ব্যবসার ক্ষেত্রে কর নির্ধারণ, এটি একটু পড়বো আমরা।
বন্ধ ব্যবসার ক্ষেত্রে কর নির্ধারণ, এটি একটু জানুন। উপধারা 1, ধারা 189 এর বিধান ব্যতি রেখে 89 কি ছিল? আচ্ছা, 89 ছিল উত্তরাধিকারী নতুন ফার্ম গঠনের ক্ষেত্রে কর নির্ধারণ। এটা ছাড়া যেই ক্ষেত্রে কোনো অর্থ বর্ষে কোনো ব্যবসা বন্ধ হয়, সেই ক্ষেত্রে উক্ত বছরের কর নির্ধারণ করা যাবে না। বন্ধ ব্যবসার ক্ষেত্রে কর নির্ধারণ দেখেন, প্রথমেই আপনাদের কাছে একটা বিষয় একটু জানি, আপনার এটা আলোচনা হয়েছে, আপনারা একটু বলেন। ধরেন একটা ব্যবসা চলমান আছে, সেটা যদি জানুয়ারিতে বন্ধ হয়, তাহলে তার আয় বর্ষে বা কর বর্ষে তার কত দিনের হিসাব আসবে? ধরলাম জানুয়ারির 31 তারিখ বন্ধ হয়ে গেল, তাহলে তার ওই কর বর্ষে কত কত দিনের জন্য তার ব্যবসার আয় পরিগণনা হবে, এটা আমাকে বলেন। 6 মাস। জানুয়ারিতে যদি হয় 7 মাস স্যার। 8 মাস, যদি ডিসেম্বরে হয় 31 তারিখ হয় 6 মাস, মানে অর্থাৎ বন্ধ ব্যবসার তো আপনার পিরিয়ডটাকে তো আগে নির্ধারণ করতে হবে, তাই না? ব্যবসাটা তো যে কোনো সময় বন্ধ হইতে পারে, তাহলে সেই বছরের তো করটা নির্ধারণ হবে। তার মানে আগে আমাকে সুনির্দিষ্ট করতে হবে যে এটার কয় মাসের হিসাব আমাকে করতে হবে, তাই না? আচ্ছা, উপধারা 2, উপধারা 1 এর অধীন কোনো আয় বর্ষের কর নির্ধারণের ক্ষেত্রে যে আয় বর্ষে ব্যবসা বন্ধ হয়েছে, সেই আয় বর্ষের শুরু হইতে যে তারিখে ব্যবসা বন্ধ হয়েছে সেই সময়ের জন্য আয় পরিগণনা করা, যে কথাটা আমরা বলে ফেললাম মানে। তারপরে কি বলা হচ্ছে? কোনো আয় বছরে কোনো ব্যবসা বন্ধ হলে তাহা ব্যবসা বন্ধ হইবার 15 দিনের মধ্যে উপকার কমিশনারকে নোটিশ করতে হবে। দেখেন, তার মানে আপনার একটা ব্যবসা বন্ধ হয়েছে, তার মানে এই ব্যবসা বন্ধ হলে উপকর কমিশনার মহোদয়কে 15 দিনের মধ্যে নোটিশ করতে হবে যে অর্থ বছরে সেটা বন্ধ হবে, এবং নোটিশের সাথে আয় বছর শেষের তারিখ হতে যে তারিখে ব্যবসা বন্ধ হয়েছে সে সময়কাল পর্যন্ত আয়ের রিটার্ন দাখিল করতে হবে। তবে এই ক্ষেত্রে উক্ত সময়ের জন্য আয়ের ক্ষেত্রে অর্থ বৎসরই কর বৎসর হিসাবে গণ্য হবে। যে মানে অর্থাৎ যদি ধরেন আমার শেষ হয়ে গেছে এই বছর, হ্যাঁ আজকেই শেষ হয়ে গেছে, তাহলে এই অর্থ বছরই কর বৎসর হিসেবে গণ্য হবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, এখানে কিন্তু অনেকগুলি কোয়েশ্চেন চলে আসলো। তার মানে ব্যবসা বন্ধ যদি কোনোটা হয়, তাহলে আমাকে কি করতে হবে? অফিসার জানবে কি করে? উপকার কমিশনার মহোদয় কি করে জানবে? সংশ্লিষ্ট করদাতাকে চিঠি দিয়ে জানাতে হবে, তাই তো? নোটিশ দিয়ে জানাতে হবে। কতদিনের মধ্যে নোটিশ হবে? 15 দিনের মধ্যে নোটিশ হবে। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে? উপধারা 4, উপধারা 3 এর অধীন নোটিশ প্রদানে ব্যর্থতায় উপকার কমিশনার ব্যবসা বন্ধের তারিখ পর্যন্ত যদি নোটিশ দিতে না পারে, তারিখ পর্যন্ত সময়ের জন্য কোনো অঙ্ক জরিমানা হিসাবে আদায় করিবার নির্দেশ প্রদান করতে পারবেন। তবে এই জরিমানার অঙ্ক অব্যবহিত পূর্বের কর্বর্ষের করের অঙ্ক অপেক্ষা অধিক হবে না। ধরেন তিনি যদি পিছনের বছরে 3000 টাকা কর দিয়ে থাকেন, তাহলে এই জরিমানা কিছুতেই 3000 টাকার বেশি হবে না। কেন হবে না? যদি আচ্ছা, এই জরিমানাটা কেন বলেন? এই জরিমানাটা কেন? এই জরিমানাটা কি জন্য? তিনি যদি তার যে ব্যবসা বন্ধ হয়েছে, তিনি যদি সেটা সংশ্লিষ্ট কর কমিশনারকে না জানান, ঠিক আছে, সংশ্লিষ্ট কর কমিশনারকে তিনি যদি না জানান, তবে এটা তার ফাইন হবে, ঠিক আছে? আচ্ছা, উপধারা 5, উপধারা 1 এর অধীন কর নির্ধারণ করিবার ক্ষেত্রে উপকর কমিশনার যে ব্যক্তির কর নির্ধারণ করা হবে তার ফার্মের ক্ষেত্রে ব্যবসা বন্ধের সময় যিনি ফার্মের অংশীদার ছিলেন তার, এবং কোম্পানির ক্ষেত্রে কোম্পানির প্রধান কর্মচারী উপর নোটিশ জারি করে কমপক্ষে 7 দিন সময় প্রদান করে ধারা 169 অনুসারে রিটার্ন দাখিলের ক্ষেত্রে প্রযোজ্য বিবরণী ও তথ্য সহ নোটিশে বর্ণিত বিবরণী, রেকর্ড এবং দলিলাদি সংযুক্ত করে রিটার্ন দাখিলের নির্দেশ প্রদান করবেন। কর নির্ধারণের জন্য, বন্ধ ব্যবসায়ের কর নির্ধারণের জন্য উপধারা 1 এর অধীন 5 বলছে উপধারা এই যে 1, এই যে উপধারা 1 আছে, হ্যাঁ, তিনি নোটিশ প্রদান করবেন। আচ্ছা আচ্ছা, এখানে আমার ব্যবসা এখানে কয়টা? 1টা 2টা 3টা জানলাম, 5টা জানলাম, ঠিক আছে? তো শেষেই 6 কি বলা হচ্ছে? উপধারা 6, কর নির্ধারণের উদ্দেশ্যে উপধারা 5 এর অধীন প্রদত্ত নোটিশ ধারা
172-এর অধীন নোটিশ হিসেবে গণ্য হবে এবং এই আইনের বিধানাবলী যতটুকু প্রযোজ্য ততটুকু প্রয়োগ হবে। ঠিক আছে, তার মানে এটা জানলাম যদি কোনো বন্ধ ব্যবসার ক্ষেত্রে কিভাবে কর নির্ধারণ করা হবে। মানে আপনি যদি আইডিয়াটাও রাখেন, আপনি যদি ধারাটাও মনে রাখেন, তবুও কিন্তু আপনি এখানে লিখতে পারবেন একটা আইডিয়া থেকে আশা করি লিখতে পারবেন। আচ্ছা, এটা তো ইম্পর্টেন্ট না, ঠিক আছে, এটা পড়ে নিন আপনারা, এটা আমি যাচ্ছি না। মৃত ব্যক্তির ক্ষেত্রে আয়কর নির্ধারণ। আচ্ছা, এমনি একটু বলেন তো দেখি, ধরেন মৃত ব্যক্তির ক্ষেত্রে আয়কর নির্ধারণ, আপনি তখন কি প্রক্রিয়া অবলম্বন করবেন বলেন। মানে এখন একটা মানে জাস্ট আলোচনা যে করলাম বিভিন্ন ভাবে যে কর নির্ধারণ, একটা যে ব্যক্তিটা মারা গেছে তাহলে তার কর নির্ধারণ কিভাবে হবে, কিভাবে আইডেন্টিফাই হবে বলেন তো দেখি। এমনিতেই বলেন। ধরেন আপনি কিছুই জানেন না আইনের, তবে এটা তো জানেন যে একটা মৃত্যু মানে একটা ব্যক্তি যদি মারা যায় তাহলে তার মৃত্যু সনদ লাগবে নাকি? জি স্যার। জি তাহলে স্যার। মৃত্যু সনদ লাগবে। তার মানে উনি মারা গেলেও মৃত্যু সনদ পেলাম, তাহলে তার ফাইলটাকে ডিট করবে, তার পরিবার, উত্তরাধিকারী কেউ। তার পরিবারের কেউ, সেটাকে বলা হচ্ছে আইনগত প্রতিনিধি, তাই না? মানে তার পরিবারের কেউ তো আসবে, তার ওয়াইফ আসবে অথবা তার ছেলে আসবে, তারপরে তিনি কি হবেন? তার আইনগত প্রতিনিধি। কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার আইনগত প্রতিনিধি এই আইনের অধীন, তার যদি কোনো দায় থাকে তিনি সেটা দিতে দায়বদ্ধ থাকবেন। ঠিক আছে, মৃত্যুবরণ না করলে যেমন দায়বদ্ধ থাকবেন, এভাবে তিনি দায়বদ্ধ থাকবেন, এই হচ্ছে মূল কথা। তার মানে তার কি লাগবে? তার এখানে মৃত্যু সনদ তো অবশ্যই লাগবে, আইনগত প্রতিনিধি লাগবে, জাস্ট আমি মূল বিষয়টা আলোচনা করছি। তারপরে জীবিত থাকলে তিনি যেভাবে কর দায় দিতেন তিনি ঠিক সেভাবে তার প্রতিনিধিরা তার দায় পরিশোধ করবেন। ঠিক আছে, আইনগত প্রতিনিধি বলতে কি বলা হচ্ছে, এই যে এখানে একটা সুন্দর প্রশ্ন। আইনগত আইনগত প্রতিনিধি বলতে নির্বাহক, প্রশাসক বা মৃত ব্যক্তির সম্পত্তি পরিচালনাকারী যে কোনো ব্যক্তি অন্তর্ভুক্ত হইবে, এটা হচ্ছে আইনগত প্রতিনিধি বলতে এটা বলা হচ্ছে মৃত ব্যক্তির ক্ষেত্রে। হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু একটা সংজ্ঞা আছে শুরুর দিকে, আইনগত প্রতিনিধি। ঠিক আছে, আইনগত প্রতিনিধি বলতে নির্বাহক, প্রশাসক বা মৃত ব্যক্তির সম্পর্কে। এটা কিন্তু ছোট কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসে। আচ্ছা, আর একটা আছে ইম্পর্টেন্ট, এখান থেকে 1-2তে আসতে পারে, এটার জন্য আমি এখানে ফোকাস দিচ্ছি বেশি। হ্যাঁ, স্পট কর নির্ধারণ। স্পটে কর নির্ধারণ, স্পটে, ইনস্ট্যান্ট। ধারা 195-এ এটা আলোচনা করা হচ্ছে, উপধারা 1, উপকর কমিশনার কোম্পানি ব্যতীত যে কোনো ব্যক্তি যাহার ইতপূর্বে কখনো কর নির্ধারণ করা হয় নাই তাহার ক্ষেত্রে স্পট কর নির্ধারণ করতে পারবে যদি উক্ত ব্যক্তির করযোগ্য আয় থাকে। একই টাইপ, কাছাকাছি না? আমার সাথে একটু শেয়ার করেন, আপনারা কিন্তু আনমিউট আছে। কাছাকাছি না এই যে প্রক্রিয়াটা কর নির্ধারণের, শুধু মূল যে একটা জায়গা ব্যতিক্রম, প্রত্যেকেরই তো করযোগ্য আয় থাকতে হবে নাকি? জি স্যার। যে কোনো পদ্ধতি যদি আপনি আলোচনা করেন, আপনি একটা কমন প্যাটার্ন তৈরি করেন। কমন প্যাটার্ন হলে আপনি যেটাই আসবে আপনি দিতে পারবেন। একটা কমন হচ্ছে তার করযোগ্য আয় থাকতে হবে, তিনি যদি রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা তার থাকে, তাই তো? হ্যাঁ, তিনি যদি রিটার্ন সময় মতো জমা না দিয়ে থাকেন, তিনি যদি সঠিক মতো কাগজপত্র উপস্থাপন না করেন, সব কিছুর ভিতরেই কিন্তু এই ব্যাপারগুলি আছে। এই আইনের কোনো বিধানাবলী পরিপালনের বাধ্যবাধকতা থাকে, এই আইনের কোনো বিধানাবলী কার্যকরণে পরিপালনে ব্যর্থ হয়ে যায়। তার মানে এই যে একটা আলোচনা, এই আলোচনা থেকে আপনারা মানে কোন ধরনের, ধরেন 2টা হয়তো আমি বাদ দিলাম গুরুত্বপূর্ণ কম বলে, সেই 2টাও যদি আসে তবু তো আপনি দিতে পারার কথা, পারবেন না?
জি স্যার একই ইনশাল্লাহ। ব্যাপার, একই ফ্যাক্টর, আপনি ধরলেই পারবেন। দিলেও অন্তত ওইখানে যদি 100% নম্বর দেয়, আপনাকে 50% বা 60% তো দিবে। মূল ফোকাসটা যদি আপনি ঠিক রাখেন, ঠিক আছে। আর কি বলা হচ্ছে, কর কমিশনার তার এখতিয়ারে তার অধীনস্থ যে কোনো উপকর কমিশনারকে এই ধারার অধীন কর নির্ধারণের জন্য ক্ষমতা অর্পণ করতে পারে। ঠিক আছে, কর কমিশনার এই ধরনের জন্য উপকর কমিশনারকে পাওয়ার দিতে পারে। ঠিক আছে, এই হচ্ছে, তার মানে এখানে কিন্তু বিভিন্ন পদ্ধতির কথা আমরা জানলাম। কোথায় জানলাম? এই চ্যাপ্টারের নাম কি ছিল বলেন? চ্যাপ্টার কিন্তু মোটামুটি বড়। কর আমি নির্ধারণী, কর অডিট। হ্যাঁ, কর নির্ধারণ ও অডিট, তার মানে এখানে কর নির্ধারণী জানলাম, সাধারণ জানলাম, সংশোধনী জানলাম, অনেকগুলি পদ্ধতির কথা আমরা জানলাম। এই চ্যাপ্টার কিন্তু ইম্পর্টেন্ট। আমি খুব কম বিষয়ে স্কিপ করেছি, আর কিছু ব্রড আলোচনা করেছি, আর কিছু দুই একটা হয়তো স্কিপ করেছি। ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম এখানে আলোচনা করেছি আমি। ঠিক আছে, তো আশা করি আপনাদের কাছে বিষয়টা সহজ মনে হবে। আমি যে আলোচনা করলাম, কোনো কি কমপ্লেক্স মনে হয়েছে? আচ্ছা, একজন, হ্যাঁ, একটা কল এসেছে, আমি একটু ধরি, হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা অনেকগুলি বিষয় আলোচনা করলাম। এখন অংশ 11, সময়ের সীমাবদ্ধতা। এই চ্যাপ্টার এতটা ইম্পর্টেন্ট না, তবু একটু আলোচনা করি, মানে আমি টাচ করে যেতে চাচ্ছি। হ্যাঁ, আমার উদ্দেশ্য হচ্ছে চ্যাপ্টারটাকে টাচ করে যাব। সময়ের সীমাবদ্ধতা, কর নির্ধারণে, মানে সময়ের সীমাবদ্ধতা, ধারা 197। কি বলা হচ্ছে? উপধারা 1, উপধারা 2 এবং 3-এর বিধান সাপেক্ষে নিম্নরূপ নিম্নরূপ মেয়াদ উত্তীর্ণ হবার পূর্বে কর নির্ধারণ বা রিটার্ন প্রসেস সম্পন্ন করতে হবে। নিচের যে মেয়াদ আছে সেটা উত্তীর্ণ হবার আগেই কর নির্ধারণ করতে হবে। ধারা 181 অনুসারে রিটার্ন প্রসেসের ক্ষেত্রে যেই করবর্ষে রিটার্ন দাখিল করা হয়েছে, উক্ত করবর্ষ শেষ হবার পরবর্তী 2 করবর্ষের মধ্যে আপনাকে কি করতে হবে? কর নির্ধারণ করতে হবে। অর্থাৎ গভর্নমেন্ট যদি চায় যে আপনার এটা অডিটে ফেলবে, তাহলে রিটার্ন দাখিল করার যে করবর্ষে রিটার্ন দাখিল করেছে, ঠিক আছে, সেই করবর্ষ শেষ হবার পরবর্তী 2 করবর্ষ, ঠিক আছে, এর মধ্যে অডিটে যদি করার থাকে, তা মানে ফেলার থাকে ফেলবে, এবং গভর্নমেন্ট যদি মনে করে যে আপনার কাছ থেকে ট্যাক্স আদায় করবে, সেটা করতে পারে। যেই করবর্ষে ধারা 182 এর উপধারা 2 অনুসারে কোন রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়েছে, সেই করবর্ষ শেষ হবার পরবর্তী 2 বছর, অর্থাৎ একবার অডিটে ফেলা হয়েছে, তার মানে আবার কি পরের বছর আপনার অডিটে ফেলবে না, এরপরের বছর না, বলা হচ্ছে যে 2 বছরের মধ্যে আপনি আর এটা করতে পারবেন না। ঠিক আছে, সুন্দর, বিষয়টা সুন্দর আলোচনা করলাম। যেই করবর্ষে কোনো রিটার্ন সাধারণ রিটার্ন হিসেবে গণ্য হয়েছে, সেই করবর্ষ শেষ হবার পরবর্তী 2 করবর্ষ।
আপনি কি করতে পারবেন না, সেটা পুনরায় কর নির্ধারণ করতে পারবেন না। ধারা 235 এর অধীন প্রণীত কর নির্ধারণের ক্ষেত্রে যে সংশ্লিষ্ট করবর্ষে উক্ত আয় প্রথমবার নিরূপণযোগ্য হয়েছে সেই তা শেষ হবার পরবর্তী 3 করবর্ষ 235 এর অধীন। ঠিক আছে, 235 এর অধীন। 235 কি আছে দেখি তো। 235 হচ্ছে আর্মস লেন্থ প্রাইস পরিগণনা। আর্মস লেন্থ প্রাইস মানে হচ্ছে নিরপেক্ষ লেনদেন, এটা হচ্ছে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে। এই এই হচ্ছে কর নির্ধারণে সময়ের সীমাবদ্ধতা। তার মানে এটা আমরা অলরেডি পড়েছি যে, তাহলে এখানে যদি এভাবে উল্লেখ করতে পারেন, যদি এই ধরনের প্রশ্ন আসেই যে ধারা 181 অনুসারে রিটার্ন প্রসেসের ক্ষেত্রে যেই করবর্ষে কেউ রিটার্ন দাখিল করেছে তা শেষ হবার 2 বছর পরবর্তী 2 বছরের মধ্যে কি করতে পারবে না, কর নির্ধারণ করতে পারবে না। একটা আপনি মনে রাখেন, একটা, শুধু একটা মনে রাখেন, 2 করবর্ষ। আচ্ছা, এইটা যদি মনে আপনি আপনি রপ্ত করে ফেলতে পারেন, পরে আসেন যে কোনো ফাইল যদি অডিটে পড়ে যায়, আপনার ধারা আপাতত মনে রাখার দরকার নেই। কোনো ফাইল অডিটে পড়ে যায়, সেই ফাইল অডিটে পড়ার পরবর্তী 2 বছর পর্যন্ত তাকে আবার পুনরায় কর নির্ধারণ করতে পারবে। ঠিক আছে, এই কি পয়েন্টটা মনে রাখেন, এই যে কি পয়েন্ট, কি পয়েন্ট, কি পয়েন্ট, কি পয়েন্ট, এই জাস্ট এই কর নির্ধারণে সময়ের সীমাবদ্ধতা, এর মধ্যে হচ্ছে এই 3টা কি পয়েন্ট যদি আপনি মনে রাখেন তাহলেই আপনি এটা পারবেন। আর কি রেজাল্ট কি 2 বছর, এই যে দেখেন 2 করবর্ষ, 2 করবর্ষ, তার মানে এটা যদি অবজেক্টিভ আসে পারবেন, এটা যদি 2 করবর্ষ এক কথায় প্রকাশ আসে পারবেন। ঠিক আছে, আশা করি আপনার সহজ লাগবে আমি যেভাবে প্রেজেন্টেশন দিই। তারপরে কি আছে, অংশ 12। অংশ 12 হচ্ছে ডেসক্রিপটিভ, মানে হচ্ছে বর্ণনামূলক। পুরোটাই হচ্ছে বর্ণনামূলক। ঠিক আছে, মানে এখান থেকে সচরাচর প্রশ্ন আসে না, তবু আমি একটু আলোচনা করি। আয়কর কর্তৃপক্ষ কর্তৃক তথ্য সংগ্রহ, কিভাবে তারা তথ্য সংগ্রহ করবে, হ্যাঁ, তথ্য কিভাবে চাইবে, তথ্য কিভাবে সংগ্রহ করবে, এইটার কথা বলা আছে জাস্ট। ঠিক আছে, কিভাবে তথ্য সংগ্রহ করবে, এটা হচ্ছে এই বুলেট বা পয়েন্ট আকারে লেখার একটা প্রশ্ন। এই ধরনের কোশ্চেন যদি আসে, আয়কর কর্তৃপক্ষ কর্তৃক তথ্য সংগ্রহের প্রক্রিয়া। ঠিক আছে, তাহলে প্রক্রিয়াটা কি, বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে, এর মধ্যে আমি জাস্ট এই যে এখান থেকে বলি, ব্যবসায়িক রেকর্ড পরিদর্শন, আয়ের উৎস সন্ধান, এটা হচ্ছে বুলেট আকারে পড়ার বিষয়। আপনি যদি এই পয়েন্টটা মনে রাখতে পারেন, বাকিটা লিখতে পারবেন। ঠিক আছে, এইটা পুরো চ্যাপ্টারটাই হচ্ছে এই বুলেট আকারে বা পয়েন্ট আকারে লেখার একটা চ্যাপ্টার। ঠিক আছে, এটা হচ্ছে বর্ণনামূলক, এই চ্যাপ্টারটাই আছে শুধু বর্ণনামূলক। ব্যবসায়িক রেকর্ড পরিদর্শন, আয়ের উৎস অনুসন্ধান, অনুসন্ধান ও তদন্ত, মানে এভাবে আপনি তথ্য সংগ্রহ করবেন। ঠিক আছে, তারপর আরো এখানে বিষয় থাকতে পারে স্বয়ংক্রিয়ভাবে তথ্য প্রদান বা তথ্য প্রদান। ঠিক আছে, বা তথ্য সংগ্রহ করা, তথ্য সংগ্রহ। এছাড়াও দেখি কি আছে, এই মানে এটাই বেসিক বিষয়টাই হচ্ছে এটা। ঠিক আছে, তদন্তকারী আয়কর কর্তৃপক্ষ অর্থ, তদন্তকারী আয়কর কর্তৃপক্ষ অর্থ এখানে হচ্ছে মহাপরিচালক পরিদর্শন বোঝাবে, মহাপরিচালক কেন্দ্রীয় গোয়েন্দা সেল বোঝাবে, কর কমিশনার, বোর্ড বা কর কমিশনের কর্তৃক এত উদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো আয়কর কর্তৃপক্ষ, এরা হচ্ছে তদন্তকারী আয়কর কর্তৃপক্ষ। তারপরে বলা হচ্ছে আয় সম্পর্কিত রেকর্ড অর্থ কোনো হিসাব বহি, দলিল আদি, ইলেকট্রনিক্স রেকর্ড ও সিস্টেম। আচ্ছা, তাই আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত। আজকের আলোচনার উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, উন্মুক্ত।